রেডি। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা গণিত বিষয়ের উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে সবাই একটু খাতা কলম খোলো। তো আমি একটা ছোট্ট বা সহজ উৎপাদক দিয়ে শুরু করি। ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো যখন আমরা উৎপাদক করব তখন আমরা কয়েকটা দিক খেয়াল করব। সেটা হলো যেখানে পদ কয়টি। তো এখানে পদ আছে দুইটি, তাহলে এটা মিডল টার্ম ব্রেক হবে না। মিডল টার্ম ব্রেক সিস্টেমে আসতে হলে এখানে পদ সংখ্যা লাগবে 3। তো যেহেতু এখানে দুইটি পদ আছে, আমরা ভাববো এটা কোনো সূত্রে চালানো যায় কিনা। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, আমি এখানে একটা সূত্র লিখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা এটা অবশ্যই জানো। মূল সূত্র, তারপরও আমি ভেঙে দেখালাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই যদি হয় তাহলে এর বিস্তার হলো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, বা এরকম বলতে পারি প্রথম পদ যোগ দ্বিতীয় পদ বা শেষ পদ হোল ইন্টু প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ। অর্থাৎ যে দুইটি পদের বর্গ আছে তাদের একবার প্লাস আর একবার মাইনাস হয়ে তাদের সাথে গুণ সম্পর্ক। শিক্ষার্থীবৃন্দ, দেখি আমরা এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলতে পারি কিনা। তো 4x স্কয়ার কে আমরা 2x হোল স্কয়ার লিখতে পারি। দ্বিতীয়ত y স্কয়ার কে আমরা y হোল স্কয়ার লিখতে পারি। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে a হচ্ছে 2x আর b হচ্ছে y। তাহলে আমাদের বিস্তারটা কেমন হবে? প্রথমটা যোগ শেষটা এর সাথে গুণ হবে প্রথমটা বিয়োগ শেষটা, অর্থাৎ a প্লাস b হোল ইনটু a মাইনাস b, অর্থাৎ 2x প্লাস y হোল ইনটু 2x মাইনাস y। তো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের সাহায্যে। এবার আসি শিক্ষার্থীবৃন্দ, রাশিটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 1। তো এটাতে আবার পদ সংখ্যা মেলা আছে, 4টে পদ আছে। তো এখানেও আমাদের একটু ভাবতে হবে, সেটা হলো কোনো বিশেষ প্রক্রিয়ায় বা চিন্তা ভাবনার মাধ্যমে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলতে পারি কিনা। তার আগে দেখতে হবে যে অন্য কোনো বিস্তার এখানে আছে কিনা। আমি পাশে একটু সূত্র লিখলেই তোমরা বুঝতে পারবে। এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কয়ার, আরেকটা লিখি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে এইটা একটু সাজিয়ে লিখি। x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার 1 এর পাশে থাকলো। তো তোমরা দেখো তো এই যে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার এখানে এই কোনটার সাথে মিল হয়? নিশ্চয়ই দ্বিতীয়টার সাথে মিল হয়। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র যদি a মাইনাস b হোল স্কয়ার লেখা যায় বা হয়, তাহলে আমরা x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার কে আমরা অবশ্যই x মাইনাস y হোল স্কয়ার লিখতে পারি। দেখো a এর জায়গায় x মাইনাস 2ab 2xy প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার। পাশাপাশি আমরা এই 1 টাকে 1 হোল স্কয়ার লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, যেটা বলেছিলাম যে আমরা কোনো চিন্তা ভাবনার মাধ্যমে এই গোটা রাশিটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের আকারে আনতে পারি কিনা। তো দেখো, আমরা যদি এইটাকে a ভাবি আর এইটাকে আমরা যদি b ভাবি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে। এর বিস্তারটা ছিল a প্লাস b হোল ইনটু a মাইনাস b। আমাদের a হলো x মাইনাস y, এর সাথে প্লাস হবে এইটা হোল ইনটু a হলো x মাইনাস y, তার সাথে মাইনাস হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় আরেকটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব। এরকম ছোট ছোট ভাবনা দ্বারা আমাদের কে সামনের দিকে অগ্রসর হতে হবে। এবার আরেকটা করব। থ্রি এ ওয়াই স্কয়ার মাইনাস 48। শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে দুইটি পদ আছে। দুইটি পদ থেকে আমরা কিন্তু এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের বিস্তারে ফেলতে পারছি না। এই জন্য যে 3 কোনো বর্গপদ নয়। বর্গপদ হয় 1 স্কয়ার 1, 4 2 স্কয়ার 4, তারপরে 9 3 স্কয়ার, কিন্তু 3 কোনো বর্গপদ নয়। তদুপরি আবার 48 সেটাও কোনো বর্গপদ নয়। পাশাপাশি এখানে একটা a আছে, সেখানেও কিন্তু a স্কয়ার নাই। তাহলে যে দুটি পদ আছে সেই দুটি পদকে আমরা কোনোভাবেই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলতে পারবো না। তাহলে আমাদেরকে এখানে একটু ভাবতে হবে কি কায়দায় এটাকে সূত্রে ফেলানো সম্ভব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে a আছে, এখানে a আছে, তাহলে দুইটা পদ থেকে a কমন যাবে। পাশাপাশি এখানে 3 আছে, এখানে 3 এর গুণিতক আছে, তাহলে এই দুইটা থেকে 3 কমন যাবে। সব মিলে 3 আমরা কমন নিতে পারি, অর্থাৎ 3 দ্বারা গোটা রাশিটাকে ভাগ করা সম্ভব। তো এখান থেকে 3 যদি এটাকে ভাগ করি, তাহলে আমার এখানে থাকে y স্কয়ার। 48 কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে হয় 16, আর এ তো এ দ্বারা ভাগ করলে থাকলো না। তো শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো একটু ভিতরে যে y স্কয়ার মাইনাস 16 আছে, এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলতে পারি। তো যে কথা বলছিলাম যে একটু একটু করে ভাবতে শুরু করলে আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে অগ্রসর হয়ে সমস্যাগুলো সমাধান করতে পারি। তো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়লো। তো এটা তো বারবারই বলা হচ্ছে a প্লাস b হোল ইনটু a মাইনাস b, আর তার সাথে 3 এর গুণই আছে। ওকে, এবার আসি একটা মিডল টার্ম ব্রেক।
শিক্ষার্থীবৃন্দ বিশেষভাবে খেয়াল করতে হবে, কারণ এই মিডল টার্ম ব্রেক সিস্টেমে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ ভালোভাবে বুঝতে না পারি, তাহলে কিন্তু আগামীতেও আমাদের গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জটিলতায় পড়তে হবে। এজন্য একেবারে আন্তরিকভাবে বিষয়টি আয়ত্তে নেওয়ার চেষ্টা করব। তো মিডল টার্মের পূর্ব শর্ত হলো রাশিটিতে অবশ্যই 3টি পদ থাকতে হবে। তো সেটা আমাদের এখানে আছে 1 2 3, তাহলে এটা 3টি পদ সম্বলিত একটা রাশি। এটাকে মিডল টার্ম করা যায় কিনা সে ভাবনাটা আমরা এখানে ভাবতে পারি। এখন হলো মিডল টার্ম অর্থাৎ মধ্যপদ কোনটি সেটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে, এবং সেটা যথাযথ স্থানে আছে কিনা, মিডিলে আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং সেটাকে মিডিলে আনতে হবে। তো মিডল টার্ম খোঁজার উপায় হলো, এখানে যে 3টি পদ আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা চলক পদ আর শেষে আছে একটা ধ্রুব পদ 20। এই 20 সাথে কিন্তু কোনো ধ্রুব এই চলক পদ নাই, অর্থাৎ এখান থেকে কোনো p বা p স্কয়ার p কিউব p4 ইত্যাদি কিছু নাই। তাহলে শুরুতে আছে একটা চলক পদ, শেষে আছে একটা ধ্রুব পদ, আবার মাঝে একটা চলক পদ আছে, এই যে p আছে। তো এক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে এই যে চলকের এখানে পাওয়ার বা শক্তি হলো 2, আর এই চলকের পাওয়ার হচ্ছে 2 এর অর্ধেক 1। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখব যে কোন চলকটিতে এই যে ধ্রুব পদ এবং এই যে শুরুর যে পাওয়ার পূর্ণ যে চলক পদ তাদের সম্মিলিত গুণফলের যে শক্তি বা পাওয়ার তার অর্ধেক আছে কোথায়, সেটাই হবে আমাদের মিডল টার্ম, এবং সেটাকে অবশ্যই আমরা মাঝখানে আনবো, মিডলে আনবো। আমি এখানে একটু ঘুরিয়ে বলি, দেখো তোমরা মনে করো অঙ্কটা এভাবে থাকবে। তো এই অবস্থায় কিন্তু মিডল টার্ম ব্রেক সিস্টেমে উৎপাদকীয় বিশ্লেষণ করা যাবে না। কেন? যেখানে সে মিডিলের টার্ম মিডিলে নাই, কেননা এই চলকের পাওয়ার 2 আর এই চলকের পাওয়ার হচ্ছে 1, একে অবশ্যই মাঝখানে আনতে হবে শিক্ষার্থীবৃন্দ, যেটি আমাদের এই রাশিতে আছে। এবার হলো কিভাবে আমরা মিডল টার্ম ব্রেক করব, অর্থাৎ মধ্যপদটিকে ভাঙবো। মধ্যপদটিকে ভাঙতে হবে কিন্তু 2টা অংশে। তো শিক্ষার্থীবৃন্দ, যেহেতু মধ্যপদকে ভাঙতে হবে, তো আমি প্রান্ত পদ 2টি একটু লিখে রাখবো। তা প্রথমত কাজ হবে যে এই যে প্রান্ত পদ বা প্রান্ত পদ এদের গুণফলটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আছে প্লাস p স্কয়ার গুণ এখানে আছে প্লাস 20, প্লাসে প্লাসে প্লাস, আর 20 সাথে p স্কয়ার গুণ হলে 20 p। শিক্ষার্থীবৃন্দ, এখানে প্লাস না দিলেও পারি, বোঝানোর স্বার্থে দিয়েছি, তবে এইটা না দিই। তো এবার আমরা দেখব যে এই যে প্রান্ত পদদ্বয়ের যে গুণফলটা আসলো, সেখানে চলকের সাথে সহগ কত আছে হলো 20। এই 20 যত ধরনের উৎপাদক জোড়া হয় সেগুলো আমরা বের করব। কেমন হয়? 1 গুণ 20 হলে 20 হয়, 2 গুণ 10 হলে 20 হয়, 4 গুণ 5 হলে 20 হয়। শিক্ষার্থীবৃন্দ, আর বোঝার সুযোগ নাই, আর কোনো উৎপাদক জোড়া নাই যাদের গুণফল 20 হবে। তো এবার আসি, এখন যেহেতু প্রান্ত রাশিদ্বয়ের চিহ্ন একই, আমি এখানে একটা প্লাস দিয়ে রাখি তোমাদের বোঝানোর স্বার্থে। তো এটার চিহ্ন প্লাস, এটা চিহ্ন প্লাস, তাহলে প্রান্ত পদদ্বয়ের চিহ্ন একই। যদি প্রান্ত পদদ্বয়ের চিহ্ন একই হয়, তাহলে আমরা যে উৎপাদক জোড়া সিলেকশনে যাব, নির্বাচিত করব, তাদের যোগফল অবশ্যই এই মধ্যপদের সংখ্যা সহগের সমান হতে হবে। আবার বলি, যেহেতু প্রান্ত রাশিদ্বয় প্রান্ত পদদ্বয়ের চিহ্ন একই বলতে এখানে দুটো প্লাস হতে পারতো, দুটো মাইনাস, প্রান্ত পদদ্বয়ের চিহ্ন একই, সেক্ষেত্রে উৎপাদক জোড়ার যোগফল অবশ্যই মধ্য রাশির সংখ্যা সহগের সমান হবে।
তাহলে আমরা এবার বাসাইতে চলে যাই। 40 যোগ 1 এই সরি 20 যোগ 1 21 21। এখানে কি 21 আছে? না, তাহলে এই জোড়া বাতিল। এবার আসি 10 প্লাস 2 12। এখানে কি 12 আছে? না, তাহলে এই জোড়া বাতিল। 4 প্লাস 5 9 হয়েছে। এই জোড়ার যোগফল হয়েছে 9। তাহলে আমাদের কার্যকরী জোড়া হলো একটা উৎপাদক 4 আর একটা উৎপাদক 5। তো আমরা এখানে একটা লিখলাম 4 আর একটা লিখলাম 5। তো আমরা ভাঙছি কিন্তু 9p কে, অর্থাৎ p সম্বলিত পদকে। তাহলে অবশ্যই এই 4 এর সাথে p হবে, 5 এর সাথে p হবে। এই গেল ভাঙার বিষয়টি। এবার আসি চিহ্নের বিষয়। যেহেতু প্রান্ত পদদ্বয়ের চিহ্ন একই, সুতরাং উৎপাদক জোড়া চিহ্ন হবে একই। একই মানে এই না যে এই এর দুটো প্লাস আছে বলে এখানে দুটো প্লাস হতে পারে, সেটা না। এখানে দুটো প্লাস হতে পারে, দুটো মাইনাস হতে পারে। সেটার ভাবনা আমি বলছি কিভাবে ভাবতে হবে। তো এক্ষেত্রে মধ্য রাশির যে চিহ্ন উৎপাদক জোড়ার হবে সেই চিহ্ন। শিক্ষার্থীবৃন্দ, কথা কিন্তু অনেকগুলোই বলেছি। অনেকে ভাবতে পারো যে এত সহজ, কিন্তু আমার মনে হয় না। আমি যে কথাগুলো বলছি একটু পাশে নোট করে রাখলে সুবিধা হবে। আবারও বলি, এই যে প্রান্ত পদদ্বয়ের গুণফলের যে সহগ, তার যে উৎপাদক জোড়া যতগুলো আছে, যে জোড়ার যোগফল মধ্য পদের সংখ্যা সহগের সমান, সেটাই হলো কার্যকরী উৎপাদক জোড়া। সেটা আমরা নিয়েছি 4 যেহেতু প্রান্ত রাশিদ্বয়ের চিহ্ন একই, সুতরাং উৎপাদক জোড়ার চিহ্ন হবে একই। এক্ষেত্রে মধ্য রাশির যে চিহ্ন উৎপাদক জোড়ার হবে সেই চিহ্ন। এবার আসি কমন নেওয়ার বিষয়। প্রথম দুইটা থেকে কমন নেব। তাহলে এখানে p কমন দিলে থাকে p - 4। এখানে মাইনাস আছে, মাইনাস দিতেই হবে। আর এখান থেকে কমন যায় 5, অর্থাৎ 5 দ্বারা ভাগ করা যায়। এখানে থাকে p। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 20 কে 5 দ্বারা ভাগ করলে 4। শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল রাখবে, যদি এই কমন নেওয়ার ক্ষেত্রে এই পাশে এবং এই পাশে একই জিনিস না আসে, চিহ্নের কোনো তারতম্য হতে থাকে, তাহলে বুঝতে হবে যে তোমার কোনো ভুল হচ্ছে। তো যেহেতু এখানে p - 4 p - 4 এসেছে, তো এটাই আমাদের কমন উৎপাদক। তো সেটা আমরা নিয়ে নিলাম। আর বাকি যা থাকে p - 5, সেগুলো এক ব্র্যাকেটে নিয়ে অবশ্যই এর সাথে গুণ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, p² - 9p + 20 এর উৎপাদকের বিশ্লেষণ হলো p - 4 × p - 5। তো আশা করি বুঝতে পেরেছো। যত সামান্য ত্রুটি বিচ্যুতি এখনো থাকতে পারে, সেটা আমি আর একটু ক্লিয়ার করছি এরপরে আরেকটা উৎপাদকের মাধ্যমে। তো এবার আমি এখানে প্লাস দিলাম। আমি এবার প্লাস দিলাম। তো সেই একই কথা, প্রান্ত পদদ্বয়ের গুণফল বের করেছি, সেই বিশের উৎপাদক জোড়াগুলো বের করেছি। যেহেতু প্রান্ত পদদ্বয়ের চিহ্ন একই, সুতরাং উৎপাদক জোড়ার যোগফল হবে মধ্য পদের সংখ্যা সহ। তাহলে সেটা এই 4 আর 5 যোগ করলে হয় 9। তো আমরা এখানে p² আর এখানে 20 লিখলাম। আর এখানে অবশ্যই 4p আর 5p হবে। কিন্তু কি বলেছি, যেহেতু প্রান্ত পদদ্বয়ের চিহ্ন একই, সুতরাং উৎপাদক জোড়ার চিহ্ন হবে একই। এক্ষেত্রে মধ্য পদের যে চিহ্ন উৎপাদক জোড়ার হবে সেই চিহ্ন। তো আমরা এবার কমন নিই।
শিক্ষার্থীবৃন্দ, এবার আসছি পি স্কয়ার মাইনাস পি মাইনাস 20। দেখা যাক এটা কি করণীয়। তো আমাদের এখানে প্রথম পদ আছে প্লাস পি স্কয়ার, এখানে আছে মাইনাস 20, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 20 পি স্কয়ার। তারপরে এর যে সংখ্যা সহগ আছে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং জোড়া জোড়া আবিষ্কার করলাম। এবার দেখতে হবে এখানে প্রান্ত রাশি দ্বয়ের চিহ্ন ভিন্ন। আগে বলেছিলাম কি প্রান্ত রাশি দ্বয়ের চিহ্ন একই, সেক্ষেত্রে নিয়েছিলাম যোগফল। আর এখানে যেহেতু প্রান্ত রাশি দ্বয়ের চিহ্ন ভিন্ন, সুতরাং উৎপাদক জোড়ার বিয়োগফল হবে মধ্য রাশির সংখ্যা সহ। এখানে সংখ্যা সহ কিছু নাই, মানে মনে মনে 1 আছে। তাহলে যদি 20 থেকে 1 বাদ যায় তাহলে 19 হয়, এখানে নাই। 10 থেকে 2 বাদ যায় তাহলে হয় 8, এখানে নাই। 5 থেকে যদি 4 বাদ যায় তাহলে হয় 1। তাহলে আবারও কার্যকরী উৎপাদক হলো 4 এবং 5। তো এবার আসি চিহ্নের বিষয় কি। এত কেবল ভাঙলাম 4 আর 5, কিন্তু কার কি চিহ্ন হয়? যেহেতু প্রান্ত রাশি দ্বয়ের চিহ্ন ভিন্ন, সুতরাং উৎপাদক জোড়ার চিহ্ন হবে ভিন্ন। কি বললাম? যেহেতু প্রান্ত রাশি দ্বয়ের চিহ্ন ভিন্ন, এটা প্লাস এটা মাইনাস, সঙ্গত কারণে উৎপাদক জোড়ার চিহ্ন হবে ভিন্ন। এক্ষেত্রে মধ্য রাশির যে চিহ্ন বড়টির হবে সেই চিহ্ন, আর ছোটটির হবে তার বিপরীত চিহ্ন। এবার আমরা কমন নিই। কত বাজে? কত বাজে? সাড়ে 9টা বাজতে এখন বাকি আছে। 9:29। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে পাঠের বিষয়বস্তু। তোমরা অবশ্যই বাসায় নিয়মিত লেখাপড়া করবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করবে এবং সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দান করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।